আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি বিবর্তনবাদ সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। বেশ কয়েকটি ভিডিও লেকচার আমি তৈরি করব। এই লেকচারগুলোতে বিবর্তনবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরপরেও যদি বিবর্তনবাদ সম্পর্কে আপনাদের জানার কিছু থাকে, আপনারা কমেন্টে আমার কাছে শেয়ার করতে পারেন আপনাদের মতামতগুলো। তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই। বিবর্তনবাদ সম্পর্কে আলোচনা করার আগে আমাদের প্রথম অভিব্যক্তিবাদের যে ঐতিহাসিক গতিধারা এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। প্রথমে আমরা জানব যে আসলে বিবর্তন কি। বিবর্তন কিন্তু এই প্রকৃতিতে আমরা যদি খুব সূক্ষ্মভাবে চিন্তা করি, মানে আমাদের জীবনের বয়স যদি 20 বছর 22 বছর হয়, মোটামুটি এই কয়েক বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি যে পরিবর্তনের যে ধারাটা, এটা কিন্তু আমরা বুঝি আর কি। এই পৃথিবীতে সবকিছুই নিয়ত পরিবর্তনের বিষয়টি আমাদের চোখে পড়ে। তো এই পরিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা বিবর্তনবাদ সম্পর্কে জানতে পারব। আর বিবর্তন হচ্ছে একটি শৃঙ্খলাপূর্ণ পরিবর্তন। এটা এমন পরিবর্তন না যে বিশৃঙ্খলাপূর্ণ পরিবর্তন না। বিবর্তন হচ্ছে একটি শৃঙ্খলাপূর্ণ পরিবর্তন, এবং এটি হচ্ছে পৃথিবীর একটি ধর্ম বলা যায়। আধুনিক জৈব বিবর্তনবাদের জনক চার্লস রবার্ট ডারউইনের মতে বিবর্তন হলো, মানে এটা ডারউইন বলছেন যে বিবর্তন হলো একটি সুনির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে উত্তরণ। ইংরেজিতে ইভলিউশন শব্দটি ইভলভ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। সুতরাং ইভলিউশন হচ্ছে ধারাবাহিক ও শৃঙ্খলাপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে কোনো বস্তু তার অন্তর্নিহিত শক্তির সাহায্যে সরলতম অবস্থা থেকে জটিলতম অবস্থায় উত্তরণ। আমরা ইভলিউশনের সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি। সুতরাং ইভলিউশন হচ্ছে ধারাবাহিক ও শৃঙ্খলাপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে কোনো বস্তু তার অন্তর্নিহিত শক্তির সাহায্যে সরলতম অবস্থা থেকে জটিলতম অবস্থায় যে উত্তরণ, সেটাকে আমরা ইভলিউশন বলতে পারি। এখানে উল্লেখ্য যে জীবের এই সহজ এবং সরলতম অবস্থা হতে জটিলতম অবস্থায় উত্তরণের ধারণা, এটা কোনো একটি অভিনব ঘটনা নয়। যুগে যুগে জীবের এই ক্রমিক পরিবর্তনের ব্যাখ্যা করার জন্য বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত রয়েছে। আমরা এগুলো মতবাদ সম্পর্কে সংক্ষেপে কিছু দেখব। এরপরেও যদি কারো বিস্তারিত জানার ইচ্ছা থাকে, আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি এগুলো নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বিবর্তনবাদ সম্পর্কিত যে ঐতিহাসিক যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণাগুলোকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে স্পেশিয়াল ক্রিয়েশন থিওরি, এরপর হচ্ছে গ্রিক থিওরিজ, অর্থাৎ গ্রিক দার্শনিকদের বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে এতে। এরপর হচ্ছে প্রি মডার্ন থিওরিজ, অর্থাৎ আধুনিক যুগের পূর্বে কিছু কিছু মতবাদ রয়েছে। এরপর হচ্ছে মডার্ন থিওরিজ। আবার আধুনিক মতবাদ সমূহগুলোকেও বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন ল্যামার্কিয়ান থিওরি আছে, ক্যাটাস্ট্রফিক থিওরি, ডারউইনিজম, মিউটেশন থিওরি, অর্থোজেনেসিস থিওরি আছে, আইসোলেশন থিওরি, ইমার্জেন্ট ইভলিউশন থিওরি, বিভিন্ন ধরনের থিওরি রয়েছে। প্রথমত হচ্ছে স্পেশিয়াল ক্রিয়েশন থিওরি। স্পেশিয়াল ক্রিয়েশন থিওরি কি? এটা বিবর্তনবাদের সবচেয়ে প্রাচীনতম একটি ধারণা। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মানুষের ধারণা ছিল যে এই পৃথিবী বা সবকিছুর একটি স্রষ্টা রয়েছেন, সবকিছু সৃষ্টির পিছনে একজন স্রষ্টা রয়েছেন, এবং সৃষ্টিবাদ অনুসারে জগৎ ও জীবের একজন সৃষ্টিকর্তা রয়েছেন। বাইবেল অনুসারে সৃষ্টিকর্তা এই পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। প্রথম দিনে শূন্য হতে ম্যাটেরিয়া প্রাইমা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় দিনে জীবিত প্রাণীকুলের পূর্বসূরির আবির্ভাব। এভাবে তৃতীয় দিনে গাছপালা সৃষ্টি। চতুর্থ দিনে মাছ এবং পেঁচা সৃষ্টি। পঞ্চম দিনে অন্যান্য প্রাণী সৃষ্টি।
এবং ষষ্ঠ দিনে মানব সৃষ্ট মানে মানুষ সৃষ্টি হয়েছে। অ্যাডাম হাওয়া সৃষ্টির বিষয়টি বাইবেল এবং কোরআনে বর্ণিত রয়েছে। এরপর হচ্ছে গ্রিক থিওরি। প্রাচীন গ্রিক বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে, যেমন হচ্ছে লুক্রেটিয়াসের মতে রাসায়নিক এবং যান্ত্রিক ক্রিয়ার ফলেই জ্বর থেকে প্রাণের উদ্ভব হয়েছে, এবং এটা জড়বাদে তিনি বিশ্বাসী ছিলেন লুক্রেটিয়াস। এরপরে গ্রিক থিওরির মধ্যে থেলিস, যার জন্ম খ্রিস্টের জন্মের প্রায় 624 বছর পূর্বে, ওনার যে বক্তব্য ছিল সেটা হচ্ছে প্রাণের জলজ উদ্ভব থেকেই, মানে জলজ পরিবেশ থেকেই প্রাণের উদ্ভব হয়, অর্থাৎ সমুদ্রই হচ্ছে প্রাণের একটি সম্ভার। তিনি এই ধ্যান ধারণায় বিশ্বাসী ছিলেন। এরপরে অ্যানাক্সামান্ডার, ইনিও খ্রিস্টের জন্মের প্রায় 611 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার মতে প্রাণের উদ্ভব সম্পর্কে তিনি জড়বাদের কথাই বেশি উল্লেখ করেন। তিনি বলেন পানি থেকেই জীবের সৃষ্টি, মানে তিনি অবশ্য পানি থেকে জীবের সৃষ্টি হয় তিনি এটাতে বিশ্বাসী ছিলেন না, তবে তিনি জড়বাদে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ জড় পদার্থ থেকে প্রাণের উদ্ভব হয়। বায়োজেনেসিস থিওরির উপরে তিনি বিশ্বাস করতেন আর কি। আর বলছি অ্যানাক্সামান্ডারের পরে অ্যানাক্সিমাইন্স, ইনিও একজন গ্রিক দার্শনিক ছিলেন, তারও জন্ম খ্রিস্টের প্রায় 600 বছরের পূর্বে। তিনি বিশ্বাস করতেন বাতাস থেকে প্রাণের উদ্ভব হয়েছে, তার ধারণা ছিল এটা। এরপরে জেনোফেন্স, তিনিও একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন, তারও জন্ম খ্রিস্টের প্রায় 576 বছর পূর্বে। তিনি সর্বপ্রথম জীবাশ্মের কথা আবিষ্কার করেন, জীবাশ্মের কথা তিনি সর্বপ্রথম বলেন, এবং তিনি মনে করতেন কোনো এক সময় সমুদ্রের পানি পৃথিবীকে ভাসিয়ে দেয় এবং সব জীব প্রাণী ধ্বংস হয়ে যায়। গ্রিকদের মধ্যে তিনি সর্বপ্রথম জীবাশ্মের কথা উল্লেখ করেন। ওখান থেকে আবার পরবর্তীতে প্রাণের উদ্ভব হয়, তিনি এই মতবাদে বিশ্বাসী ছিলেন। এরপরে হেরাক্লিটাস, তার জন্ম খ্রিস্টের প্রায় 500 বছর পূর্বে। তিনি ছিলেন একজন পদার্থবিদ ওই সময়ের, এবং তিনি সর্বপ্রথম উল্লেখ করেন পৃথিবীর কোনো বস্তুই স্থির নয়, সকল বস্তুই গতিশীল। কাজেই তার ধারণা ছিল আগুন থেকেই সর্বপ্রথম জীবের উদ্ভব হয়, এটা ওনার ধারণা ছিল আর কি। এরপরে এম্পিডোক্লিস, তিনিও খ্রিস্টের প্রায় 600 বছর পূর্বে জন্মগ্রহণ করেন, এবং প্রাণের উৎপত্তি সম্পর্কে তিনি সর্বপ্রথম ক্ষিতি, অপ, মরুত এবং তেজের কথা স্বীকার করেন। ক্ষিতি হচ্ছে পৃথিবীর মাটি, অপ হচ্ছে বাতাস, মরুত মানে হচ্ছে পানি, এবং তেজ মানে আলো। এগুলোর সমন্বয়ে পৃথিবীতে প্রথম এই প্রাণের আবির্ভাব হয়, তার ধারণা ছিল এটা। বিবর্তনবাদ সম্পর্কে তিনি সর্বপ্রথম আধুনিক ধারণা জন্ম দেন, এই কারণে তাকে বিবর্তনবাদের জনক বলা হয়। বিবর্তনবাদের জনক কিন্তু চার্লস রবার্ট ডারউইন না, তিনি জৈব বিবর্তনবাদের জনক, এটা সত্য। তবে বিবর্তনবাদ সম্পর্কে সঠিক এবং পূর্ণাঙ্গ একটি ধারণা এই এম্পিডোক্লিস তিনি সর্বপ্রথম দেন, এই কারণে তাকে বিবর্তনবাদের জনক বলা হয়। এরপরে আরও অনেক দার্শনিক রয়েছে, যেমন লিউকোপাস এবং ডেমোক্রেটাস, তারা পরমাণুবাদের কথা বলেন, যে এই পৃথিবীতে জীবের অস্তিত্বের জন্য পরমাণুই দায়ী, এবং তার মতবাদ ছিল মূলত এই জড়বাদের উপর, অর্থাৎ এই পরমাণু থেকে এই পৃথিবীতে প্রাণের উদ্ভব। এরপরে অ্যানাক্সাগোরাস, তিনিও একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, তারও জন্ম খ্রিস্টের প্রায় 600 বছর পূর্বে। তিনিও এই বিবর্তনবাদ সম্পর্কে বিভিন্ন ধরনের ধ্যান ধারণা তিনি পোষণ করেন, এবং তিনি জড়বাদের উপরেই মূলত তার প্রতিষ্ঠিত ছিল। এরপরে অ্যারিস্টটল, তিনিও একজন জড়বাদী ছিলেন, তিনি রক্তের ভিত্তিতে প্রাণী জগতের প্রথম শ্রেণী বিন্যাস করেন এবং প্রাণী জগতের বিবর্তন ব্যাখ্যা করেন। অবশ্যই অ্যারিস্টটলকে প্রাণীবিজ্ঞানের জনকও বলা হয়। তা এটা ছিল হচ্ছে প্রাচীন গ্রিকদের যে ধ্যান ধারণা ছিল, সেই ধ্যান ধারণা থেকে বিবর্তনবাদ সম্পর্কে ওই সমস্ত বিজ্ঞানীরা এই সমস্ত বিষয়গুলো তারা ধ্যান ধারণা পোষণ করতেন। এরপর প্রি মডার্ন থিওরিজ, অর্থাৎ আধুনিক যুগের ঠিক পূর্বে বেশ কিছু বিজ্ঞানী বিবর্তনবাদ সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ তারা পোষণ করতেন। যেমন ফ্রান্সিস বেকন, তিনি 1561 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, বা 1560 এরকম একটি সময়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। তা ফ্রান্সিস বেকনের মতে তিনি অ্যারিস্টটলের ধ্যান ধারণাকে নতুনভাবে প্রতিষ্ঠা করেন। তিনি মনে করতেন ক্রম বিলুপ্তির প্রক্রিয়ায় পুরনো প্রজাতি হতে নতুন প্রজাতির সৃষ্টি হয়, এবং তাই তিনি জীবের ভেরিয়েশন সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেন। ভেরিয়েশন সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, যে ভেরিয়েশন কি। তিনি এটার উপরে গুরুত্ব দেন আর কি, ফ্রান্সিস বেকন, যে আধুনিক পৃথিবীতে এই ভেরিয়েশনের মাধ্যমে নতুন প্রজাতি বা পৃথিবীতে প্রাণের যে সম্ভার আমরা দেখতে পাই। এরপরে
পিজি বনেট 1760 সালে তিনি মনে করতেন একটি পূর্ণাঙ্গ জীব একটি ডিমের মধ্যে লুকায়িত থাকে। এই লুকায়িত জীব প্রকাশিত হওয়ার পথ ধরেই পূর্ণ বিকশিত হয়। তার ধারণা ছিল এটা যে পৃথিবীতে প্রত্যেক প্রাণী ডিমের মধ্যে থাকে। তিনি এই ধারণা পোষণ করতেন। এবার ক্যারোলাস লিনিয়াস, এটার নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। তিনি একজন খুবই সুইডিশ একজন বিখ্যাত প্রাণীবিদ ছিলেন। তিনি মনে করতেন যে প্রজাতির স্রষ্টা হচ্ছে সৃষ্টিকর্তা। তিনি আবার স্রষ্টার কথা উল্লেখ করেন, স্পেশাল ক্রিয়েশন থিওরিতে তিনি বিশ্বাসী ছিলেন। এরপর আরেকজন বিখ্যাত বিজ্ঞানী বুফো, তিনি ফরাসি নিসর্গ বিজ্ঞানী ছিলেন। তিনি তার ধ্যান ধারণা ন্যাচারাল হিস্ট্রি অফ অ্যানিমেলস নামক একটি গ্রন্থতে তিনি লিপিবদ্ধ করতেন এবং তিনি বিশ্বাস করতেন পরিবেশের প্রভাবে জীবের গঠনগত একটি পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলো বংশানুস্মৃতিক মাধ্যমে রক্ষিত। অর্থাৎ বংশানুস্মৃতিক মানে হচ্ছে যে এক বংশ থেকে আরেক বংশে তারা তাদের বৈশিষ্ট্য সমাজ ট্রান্সফার করতে পারে এবং এরপরে পরিবেশের ফলে প্রাণীর ভিতরে যে পরিবর্তন হয় সেগুলো বংশতে বংশান্তরে স্থানান্তর হয় এবং এইভাবে বিবর্তন বিষয়টি চলে আসে। এবং এই পরিবর্তনের ক্ষেত্রে তিনি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ জীবন সংগ্রামের কথাও তিনি বলেছেন। এরপরে ইরেসমাস ডারউইন, নট চার্লস রবার্ট ডারউইন, ইনি আরেকজন ডারউইন ছিলেন। তার নাম হচ্ছে ইরেসমাস ডারউইন। তার জন্ম 1731 সালে। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী এবং নৈসর্গিক বিজ্ঞানী ছিলেন। বিবর্তনবাদ সম্পর্কে তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেই গ্রন্থটার নাম হচ্ছে জনমিয়া নামক গ্রন্থে তিনি এই তার ধ্যান ধারণাগুলো তিনি ব্যাখ্যা করেন এবং তিনি প্রধানত অভিযোজনজনিত যে আন্তঃউৎপত্তিগত বৈশিষ্ট্য এগুলো নিয়ে তিনি আলোচনা করেন। এই পর্যন্ত বিবর্তনবাদ সম্পর্কে আমরা যে তথ্যগুলো দেখলাম এগুলো হচ্ছে পুরনো এবং প্রি মডার্ন পিরিয়ডে যে বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা বিবর্তনবাদ সম্পর্কে যে সমস্ত ধারণা পোষণ করতেন এই বিষয়গুলো আর কি। তবে আধুনিক বিবর্তনবাদ সম্পর্কে দুইজন বিজ্ঞানীর ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ল্যামার্ক এবং ডারউইন। আমরা মূলত ল্যামার্ক এবং ডারউইন তারা বিবর্তনবাদ সম্পর্কে কি আলোচনা করেছেন এটাই হচ্ছে আমাদের আজকের এবং এর পরবর্তী যে ভিডিওগুলো আমি তৈরি করব তারই ধারাবাহিকতার ফল। এরপরে হুগো দ্য ভ্রিসের মিউটেশন মতবাদ সম্পর্কে আমি বিস্তারিত বলবো, আশা করি ইনশাল্লাহ বলবো আর কি। আপনারা ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা আধুনিক মতবাদের মধ্যে প্রথমে আমরা ল্যামার্কের মতবাদ দেখব। যে ল্যামার্ক বিজ্ঞানী, তিনি একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন। যা বাপটিস্ট পিয়ারে অ্যান্টিমনি ডি মনের চেভিলিওর ডি ল্যামার্ক তার পুরো নাম, বিশাল বড় নাম তার। আধুনিক বিবর্তনবাদের অন্যতম প্রতিষ্ঠাতা পুরুষ হিসেবে তিনি পরিচিত। যদিও আধুনিক বিবর্তনবাদের জনক যদিও আমরা বলি চার্লস রবার্ট ডারউইনকে, তবুও 1809 সালে তিনি সর্বপ্রথম অর্থাৎ ল্যামার্কই সর্বপ্রথম বিবর্তনবাদ সম্পর্কে ধ্যান ধারণা পোষণ করেন। ল্যামার্ক এবং ডারউইনের আলোচনার মধ্যে অনেক সাদৃশ্য আছে, তবে বৈসাদৃশ্য রয়েছে অনেক। ল্যামার্কের বিবর্তন সম্পর্কিত যে ধ্যান ধারণাগুলো তিনি তার একটি বিখ্যাত গ্রন্থ ফিলোসফি জুলজি নামক গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেন এবং তার বিবর্তনবাদ সম্পর্কিত তার ধারণাগুলো সামগ্রিকভাবে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার ইনহেরিটেন্স মানে অর্জিত চরিত বংশানুস্মৃতিক নামে পরিচিত। ল্যামার্কের আত্মজীবনী সম্পর্কে যদি বলি, তিনি একজন ফরাসি দার্শনিক ছিলেন এবং প্রকৃতি বিজ্ঞানী। তিনি 1744 সালে ফ্রান্সের পিকার্ডি নগরীতে বাইজেন্টাইন লেপেটিট শহরে তিনি জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে তার কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি প্রাণী বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং তিনি সর্বপ্রথম বায়োলজি শব্দের প্রবর্তক। এটা আপনারা সবাই জানেন, বায়োলজি শব্দের প্রবর্তক কিন্তু ল্যামার্কই করে। তার পুরো নামটা আমি আবার বলছি, যা বাপটিস্ট অ্যান্টিওনি ডি মনেট চেভিলিওর ডি ল্যামার্ক তার পুরো নাম, খুব কঠিন নাম একটা। এবং তিনি কিন্তু সর্বপ্রথম প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী দুটি শ্রেণীতে ভাগ করেন। প্রাণীবিজ্ঞানের উপর তিনি বহু গ্রন্থ রচনা করেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলোসফি জুলজি, বিখ্যাত গ্রন্থ। এছাড়াও আরও অনেক গ্রন্থ রয়েছে, হিস্টোরিক ন্যাচারালি ডি অ্যানিমাক্স এবং সান ভার্টিবার্ডস, আরও বিখ্যাত অনেক ধরনের গ্রন্থ রয়েছে আর কি। আপনারা সার্চ দিলেই পাবেন আর কি ইন্টারনেটে। তো এই মহান বিজ্ঞানী 1829 সালে প্যারিসে মারা যান। ল্যামার্কের নীতিমালাগুলো তার, আমি আগেই বলেছি যে ল্যামার্ক বিবর্তনবাদ সম্পর্কিত তার যে ধ্যান ধারণাগুলো ছিল তিনি তার একটি বিখ্যাত গ্রন্থ ফিলোসফি জুলজি সেখানে লিপিবদ্ধ করেন
এবং বিবর্তনবাদ সম্পর্কে ল্যামার্কের ধ্যান ধারণাগুলো কী ছিল আমরা এটা ভালোভাবে দেখব। প্রথমত হচ্ছে যে বিবর্তনবাদ সম্পর্ক ল্যামার্কের ধ্যান ধারণাগুলোকে চারটা হিডিংসে মোটামুটি ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্রাণীজগতে বৃদ্ধিজনিত যে বিষয়টি, সেটার মধ্যে প্রতিটি জীব তার আন্তঃজীবনী শক্তির প্রভাবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের আকার আকৃতি বৃদ্ধি পেতে যায়। ল্যামার্কে তিনি এই ধ্যান ধারণা পোষণ করতেন এবং তিনি একটি খুব, যদিও এটা আমাদের কাছে হাস্যকর মনে হবে, যে আমরা বর্তমানে যে জিরাফ দেখি, জিরাফের ঘাড় অনেক ছোট ছিল, ওই ছাগল বা কুকুরের ঘাড়ের যে মেরুদণ্ডের যে হাড়গুলো যতটুকু লম্বা অতটুকু ছিল, কিন্তু আজকে আমরা যে জিরাফ দেখতে পাই তার ঘাড় এত উঁচু। এটার ব্যাখ্যা হিসেবে তিনি দাঁড় করান যে ওই সময় পৃথিবীতে যখন গাছগুলো ছোট ছোট ছিল তখন জিরাফ খুব সহজেই খেতে পারত, কিন্তু আস্তে আস্তে যখন ওই লতা উদ্ভিদ এবং জিমনোস্পার্ম থেকে এনজিওস্পার্মের উদ্ভব হয় পৃথিবীতে, গাছগুলো অনেক বড় বড় হয়, তখন তার জীবনী শক্তি এই জিরাফগুলো তাদের নিজের ঘাড়কে লম্বা করার জন্য তাদের নিজের ভিতরে একটা আন্তঃজীবনী শক্তির মধ্যে অনবরত এক চাহিদার সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সেটাকে সফল করতে সচেষ্ট হয়, তার ঘাড় লম্বা হয়। মানে বিষয়টি এরকম আর কি। অর্থাৎ প্রতিটি জীব তার আন্তঃজীবনী শক্তির প্রভাবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের আকার আকৃতি বৃদ্ধি পেতে চায়। ল্যামার্ক বিশ্বাস করতেন প্রাণীর এই বৃদ্ধির যে নিজেকে আকার আকৃতিতে বৃদ্ধি করা, তার আন্তঃজীবনীর যে শক্তি, এই শক্তি নিয়ন্ত্রণ করে থাকে, তার ভিতরের যে একটা শক্তি, আন্তর্নিহিত শক্তি। এরপরে 2 নম্বর হিডিং সেটা হচ্ছে জৈবিক প্রয়োজন বা বাসনার ফলেই নতুন অঙ্গের সৃষ্টি হয়। তো এই যে জিরাফ তার ঘাড়কে যে লম্বা করলো, এটা তার একটা নতুন বৈশিষ্ট্য। কেন হয়েছে? ওই যে আন্তঃজীবনী শক্তির প্রভাবে। এটা তার ভিতরে একটা অনবরত চাহিদা যে সে তার নিজের আকার আকৃতি বৃদ্ধি করবে, এবং এটাই হচ্ছে মেইন শক্তি আর কি। এর ফলে যেটা হয়, দ্য নিউ অর্গানস এজ এ রেজাল্ট অফ নিড, মানে তার অনবরত চাহিদার ফলে তার নতুন অঙ্গের সৃষ্টি হয়। অর্থাৎ জীবন ধারণের প্রয়োজনে নতুন এবং ধারাবাহিক অভাববোধ সৃষ্টি হয়, ফলে পরিবর্তিত পরিবেশের চাহিদা পূরণের জন্য এই অঙ্গের পরিবর্তন এবং অঙ্গের সৃষ্টি হয়ে থাকে। এটা ল্যামার্ক বিশ্বাস করতেন। তাহলে নতুন অঙ্গের সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তার আন্তঃজীবনী শক্তির চাহিদা, অনবরত ভিতরের চাহিদার ফলে তার নতুন অঙ্গের সৃষ্টি হবে। এরপরে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেন। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে ব্যবহার এবং অপব্যবহার। অর্থাৎ পরিবেশের পরিপ্রেক্ষিতে জীবের বিকাশ ও বিলুপ্তি তার ব্যবহার এবং অপব্যবহারের উপর নির্ভরশীল। কোনো একটি অঙ্গ শক্তিশালী মজবুত তখনই হয় যখন সেটা নিয়মিত ব্যবহার হয়, সেটা ধীরে ধীরে আরও ক্রমবিকাশ ঘটে, বৃদ্ধি পায়, সেই অঙ্গ শক্তিশালী হয়, মজবুত হয়। আবার যে অঙ্গ ব্যবহারহীন অবস্থায় থাকে সেটা ক্রমশ আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় একসময় সেই অঙ্গের আসে। এই কারণে এই যে ভেস্টিজিয়াল অর্গানের সৃষ্টি হয়। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। ভেস্টিজিয়াল, হোমোলোগাস অর্গান কি, ভেস্টিজিয়াল অর্গান কি, এখান থেকে এই ধ্যান ধারণা থেকেই সৃষ্টি হয় ল্যামার্কের। আচ্ছা, এখন চতুর্থ বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা ল্যামার্কের যে মেইন বিবর্তনবাদের যে ধারাটা, সেটাই হচ্ছে ওই এখন যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার ইনহেরিটেন্স। অর্থাৎ এই প্রাণী তার আন্তঃজীবনী শক্তির প্রভাবে ক্রমাগত চাহিদা থেকে যে নতুন অঙ্গের সৃষ্টি হয় এবং যে অঙ্গের ডেভেলপড হয়, আবার যেসব অঙ্গ বিলুপ্ত হয়ে যায়, এই সবগুলো বৈশিষ্ট্য, অর্থাৎ সারা জীবনে সে যে বৈশিষ্ট্য অর্জন করে, সেই বৈশিষ্ট্যগুলো সে পরবর্তী জেনারেশনে স্থানান্তর করবে। তার মানে হচ্ছে ল্যামার্কের কথার মূলনীতি হচ্ছে যে একটি প্রাণী তার সারা জীবনে যে বৈশিষ্ট্য অর্জন করবে, সেই বৈশিষ্ট্যটা তার পরবর্তী বংশধরে যদি সে স্থানান্তর করতে সচেষ্ট হয়, তাহলেই সেটা বিবর্তন হিসাবে সম্বোধন হবে। আর যদি না হয় তাহলে সেটা বিবর্তন হবে না। অর্থাৎ জীব তার জীবনকালে যে গুণ অর্জন করে তা তার সন্তানদের স্থানান্তরিত হয়। অর্থাৎ অর্জিত চরিত্র, অর্থাৎ যে চরিত্র সে অর্জন করে, সেটা বংশ থেকে বংশানুক্রমে স্থানান্তরিত হতে হবে। জীবের উপর পরিবেশের একটা নিজস্ব প্রভাব রয়েছে, এর ফলে জীবের মধ্যে একটি প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এই প্রতিক্রিয়া তীব্র থেকে তীব্রতর হয়, আবার কখনো কখনো নতুন অভাববোধের সৃষ্টি হতে পারে। তাই প্রতিটি জীবে নতুন অভাব পূরণের জন্য সে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সে লিপ্ত হয়, অর্থাৎ জীবন সংগ্রামে লিপ্ত হবে। ফলে জীবের দৈহিক একটি পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তন আকস্মিক বা সাময়িক নয়, এটা জীবের নিজের চেষ্টার ফলে উদ্ভব হয় এবং এইসব পরিবর্তন বংশ পরম্পরায় স্থানান্তরিত যদি সম্ভব হয় তাহলে বিবর্তন হবে, আর যদি সম্ভব না হয় তাহলে সেটা বিবর্তন হবে না। পরবর্তীতে ল্যামার্কের যে এই নীতিমালা যে 4টা অংশ, এগুলোকে কিছুটা সংশোধন নিয়ে আসে 1960 সালে।
বিজ্ঞানী ডটসন, অনেক সময় অনার্সে যারা পড়ে যে সমস্ত স্টুডেন্টরা, তাদের কাছে কিন্তু অনেক ডটসনের যে বিবৃতি এটি পরীক্ষায় বেশি আসে। অর্থাৎ ল্যামার্কের যে 4টা নীতি, এই 4টা নীতিকে পরবর্তীতে আরও সংশোধন পরিমার্জিত করে বিজ্ঞানী ডটসন একটি বিবৃতি দেন। বিজ্ঞানী ডটসনের বিবৃতিটা আমি এখন এখানে উল্লেখ করব, যে তিনি আসলে কি বলেন, যে ল্যামার্কে বিবর্তন বা তথ্যের পিছনে আসলে রহস্য কী। যদিও ল্যামার্কের ওই 4টা পয়েন্টের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার হয় না বিষয়টা, পরবর্তীতে বিজ্ঞানী ডটসন এটার ল্যামার্কের এই বিষয়গুলোকে কয়েকটা হিডিংয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন। যার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে পরিবেশের ভূমিকা। তো ল্যামার্ক বিশ্বাস করতেন যে মাটি, খাদ্যের প্রাচুর্যতা, তাপমাত্রা, এরপর হচ্ছে জলীয় বাষ্প, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি পরিবেশকে প্রভাবিত করে। প্রথমে পরিবেশ এর দ্বারা প্রভাবিত হয়, ফলে পরিবেশের মধ্যে যে ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, এই পরিবর্তন প্রথমে গাছপালাকে প্রত্যক্ষভাবে, প্রাণীকুলকে পরোক্ষভাবে প্রভাবিত করে। এর ফলে জীবের নতুন অভাববোধের সৃষ্টি হয়। তার মানে হচ্ছে এই পরিবেশের চারপাশে এনভায়রনমেন্টাল যে কন্ডিশনটা থাকে, এটা মাটি, খাদ্যের প্রাচুর্যতা, তাপমাত্রা, জলীয় বাষ্প, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো পরিবেশ সর্বপ্রথম এটা দ্বারা প্রভাবিত হয়। পরিবেশ প্রভাবিত হওয়ার পর পরিবেশের মধ্যে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তন প্রত্যক্ষভাবে গাছপালাকে নিয়ন্ত্রণ করে, এবং গাছপালা নিয়ে যেহেতু প্রাণীকুল উদ্ভিদকুলের উপর নির্ভরশীল, পরবর্তীতে প্রাণীকুলও ওই গাছপালার এই পরিবর্তনের মাধ্যমে সে নিজে প্রভাবিত হয়। ফলে জীবকুলের মধ্যে একটা নতুন অভাববোধ সৃষ্টি হয়, এবং সেখান থেকেই কিন্তু নতুন অঙ্গের সৃষ্টি, যেটা ডারউইনও কিন্তু বলে যে নতুন অঙ্গের সৃষ্টির কথা, এটার সাথে একটা মিল আছে। এরপরে ডটসনের দ্বিতীয় স্টেপ যেটা আছে, সেটা হচ্ছে যে জীবের সচেষ্টতা এবং প্রয়োজন বোধের ফলশ্রুতি দৈহিক বাসনা, ওই যে প্রাণীকুলা নতুন বাসনার সৃষ্টি হবে। তা ল্যামার্ক মনে করতেন যে পরিবর্তিত নতুন প্রয়োজন বোধই নতুন অভ্যাসের সৃষ্টি করে, কেননা প্রতিটি জীবই রয়েছে উন্নতমুখী আন্তঃজীবনী শক্তির প্রবণতা, প্রতিটা জীবের ভিতরেই রয়েছে। এই অভ্যাসের পরিবর্তন শুধু নতুন অঙ্গের সৃষ্টি করে, এই অভ্যাসের পরিবর্তনই জীবের নতুন অঙ্গের সৃষ্টির জন্য দায়ী। পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রতিটি জীবই সচেষ্ট থাকে এবং বহুমুখী প্রয়োজন বোধের মাধ্যমে নিজেকে অভিযোজিত করে তোলে, এবং এই অভিযোজনের মাধ্যমে তার বিভিন্ন ধরনের নতুন অঙ্গের সৃষ্টি হয়। এটা ছিল তার ব্যাখ্যা। 3 নম্বর পয়েন্ট যেটা ব্যবহার অপব্যবহারজনিত ফল, যেটা ডটসন পরবর্তীতে ব্যাখ্যা করা হচ্ছে, অর্থাৎ প্রাণীর নতুন অভ্যাস থেকে জন্ম নেয় অঙ্গের ব্যবহার এবং অপব্যবহারের প্রবণতা। বিশেষ কোনো অঙ্গের ক্রমাগত ব্যবহার, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশের জন্য একটা নির্দিষ্ট অঙ্গের ব্যবহারটা বেশি প্রয়োজন হয়, ফলে প্রাণী ওই অঙ্গটা বেশি ব্যবহার করে, ফলে সেটা ক্রিয়াশীলতা বৃদ্ধি পায়। আবার নতুন পরিবেশের জন্য কোনো একটা নির্দিষ্ট অর্গানের বা কোনো একটা নির্দিষ্ট অঙ্গের কাজ মন্থর হয়ে যায়, বা সেই কাজটা সেই অঙ্গটা সে ব্যবহার করে না, ফলে সেটা ধীরে ধীরে ওই যে অঙ্গের অপব্যবহার হয় সেই অঙ্গ ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে বা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে, এবং এক সময় সেটা বিলুপ্ত হয়ে যায়। ডটসন এটাকে এইভাবে ব্যাখ্যা করে আর কি। ফলে ক্ষয়প্রাপ্ত এবং বিলুপে অনিবার্য হয়ে দেখা দেয়, ফলে সেই অঙ্গের বিলুপ্তি ঘটে। আবার যে অঙ্গটা নতুন পরিবেশের জন্য বেশি প্রয়োজন, সেটাকে অধিক ব্যবহার করার ফলে সেটা আরও বেশি ক্রিয়াশীল হয়। এরপরে হচ্ছে স্ট্রাগল বা কম্পিটিশন, প্রতিযোগিতা, যেটা ডারউইনের মতবাদের মধ্যে ওই প্রতিযোগিতার কথাটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ, যখন ডারউইনের বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো। তা প্রতিযোগিতা কি, যে পৃথিবী যেন জীব ভারের আধিক্যে ভারসাম্যহীন না হয়ে পড়ে। এখন একটা নির্দিষ্ট জীবের পরিমাণ যদি বাড়তে থাকে, প্রত্যেকটা জীবই যদি এরকমভাবে বাড়তে থাকে, তাহলে তো জীবের পরিমাণ এত বেশি হবে যে পৃথিবী একটা ভারসাম্যহীন অবস্থা হয়ে পড়বে। এ কারণে যাতে প্রত্যেকটা জীবই যাতে একটা নির্দিষ্ট পরিমাণভাবে সে বড় হতে পারে আর বেশি পরিমাণ বাড়তে না পারে, সেখানে প্রকৃতি সেখানে তাকে ব্যারিয়ার হিসেবে কাজ করে থাকে, প্রথম প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে। সেটা কি, যে প্রত্যেকটা জীব যখন পৃথিবীতে আসে তখন তারা একটা নির্দিষ্ট নিরন্তর একটি প্রতিযোগিতা বা কম্পিটিশনে তারা লিপ্ত হয়। এই কম্পিটিশনের মধ্যে আমরা দেখতে পাই যে দুর্বল জীবগুলোকে ধ্বংস করে চলে, এবং দুর্বলরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনবরত সংগ্রাম করতে থাকে, এবং ক্ষুদ্রতর জীবের দ্রুত বংশবিস্তার। এর ফলে যেটা হয় যে ক্ষুদ্রতর যে জীবগুলো আছে পরিবেশের মধ্যে আমরা দেখি, এগুলো বংশবৃদ্ধির পরিমাণ অত্যধিক, এবং যে প্রাণীগুলো অনেক বড়, পৃথিবীতে টিকে থাকার জন্য তাদের অনেক অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশে টিকে থাকার জন্য যার যত বেশি ক্ষমতা থাকে, ক্যাপাবল থাকে, তার বংশবিস্তারও তত মন্থর। উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা যেমন ব্যাঙ যে পরিমাণ ডিম দেয়, কুমির তার চেয়ে কম দেয়। ঠিক এইভাবে আর কি। অর্থাৎ ক্ষুদ্র জীবের বংশবিস্তার অতি দ্রুত হয়, কারণ জানি যে সে বেশি পরিবেশে টিকে থাকা তার জন্য কঠিন হবে, এ কারণে তার বংশবিস্তারের পরিমাণ সে বাড়াই দিছে।
কিছুগুলো তার পরিবেশে তার বংশবিস্তার টিকে থাকে। আবার যে জীবগুলো পরিবেশের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত তাদের বংশবিস্তারের হারও মন্থর, তারও তো বেশি দরকার নেই, দুইটা টিকে থাকলেই হয়। যেমন হাতি বছরে একটা বাচ্চা প্রসব করে, দুইটা বাচ্চা দেয়, বিষয়টা এরকম আর কি। যেটা ডারউইনও বলে যে প্রতিযোগিতা আর কি, কম্পিটিশন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ডারউইনের কথায় আমরা সেটা দেখবো আর কি। এবং পঞ্চম যে বিষয়টা অর্জিত চরিত বংশানুস্মৃতি, ডারউইন ল্যামার্ক যে কথাটি বলেছেন যে অর্জিত চরিত বংশানুস্মৃতি, ডরসনের ব্যাখ্যায় আমরা সেটা জানতে পাই যে একটি জীব তার জীবন দশায় যে সব গুণাগুণ অর্জন করে তার জেনেটিক্যালি মেটেরিয়ালে স্থানান্তর করতে হবে। আমি আগেই বলছি আর কি, অর্থাৎ একটা জীব সারা জীবনে সে যত গুণ অর্জন করবে সেটা যদি পরবর্তী বংশান্তরে সে স্থানান্তর করতে না পারে সেটা কখনোই বিবর্তন হবে না। তার মানে হচ্ছে যে প্রত্যেকটি জীব তার অর্জিত চরিত্র পরবর্তী বংশধরে সে স্থানান্তর করবে। পরিবেশ এবং প্রতিকূলতার সাথে জীবের সংঘাত, অনুকূল পরিবেশের লাভের জন্য জীবের দৈহিক বৃদ্ধি সূচিত হবে, এটা বিষয়টা আর কি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ল্যামার্ক এর কথার মধ্যে স্পষ্ট ছিল না, পরবর্তী ডটসন সেটাকে প্রভাব করে, সেটা হচ্ছে ব্যতিহার সংকরণ, ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন কি, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। বিবর্তনের ক্ষেত্রে ব্যতিহার সংকরণ, আমরা এটাকে যদি বাংলায় বলি যে ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন, এটা একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে দুটি ভিন্ন প্রজাতি বা গোষ্ঠীর মধ্যে সংকরায়ন ঘটে প্রকৃতিতে, এবং সেই সংকর প্রজাতির জিন ধীরে ধীরে একটি অভিভাবক প্রজাতির জিন ভাণ্ডারে স্থায়ীভাবে প্রবেশ করে। সহজভাবে ব্যাখ্যা বলতে গেলে দুইটি ভিন্ন প্রজাতি বা উপপ্রজাতির মধ্যে মিলন ঘটে। এই হাইব্রিড মিলনের ফলে একটা মূল প্রজাতির কোনো একটি নির্দিষ্টের সঙ্গে প্রজনন করে এবং এতে একটি প্রজাতির জিন ধীরে ধীরে অন্য একটি প্রজাতির মধ্যে ঢুকে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ব্যতিহার সংকরায়ন বা ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে মনে করি একটি প্রজাতি এ আর একটি প্রজাতি বি, এই দুইটি প্রজাতির সংকরণের ফলে এ বি নামক একটি হাইব্রিড প্রজাতি জন্ম হয়, এবং এই এ বি প্রজাতির হাইব্রিড প্রজাতিটি মধ্যে এ সঙ্গে যদি বারবার প্রজনন করে তাহলে বি প্রজাতির কিছু জিন এ প্রজাতির মধ্যে ঢুকে যাবে, আর এটাই হচ্ছে ব্যতিহার সংকরণ। বিবর্তনের প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক। প্রথমত হচ্ছে জিনগত বৈচিত্র্য বা এর জেনেটিক ডাইভার্সিটি বাড়তে থাকে, ফলে নতুন প্রজাতির সৃষ্টির একটি সম্ভাবনা বেড়ে যায় এবং প্রজাতির মধ্যে এটা ছড়িয়ে পড়তে থাকে, যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তার জন্য সহজ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে নতুন প্রজাতি উদ্ভবের পথ তৈরি হয়। মূলত এটি হচ্ছে ব্যতিহার হাইব্রিডাইজেশন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরও সমস্যা থাকে আপনার কমেন্টে আমাকে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইসোলেশন। এগুলো নিয়ে আইসোলেশন থিওরি নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে, যদিও ডটসন এখানে আইসোলেশনের বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছে ওই ডারউইন ল্যামার্কের। তিনি বলেন যে জীবগোষ্ঠীর পরিধি যত সংকীর্ণ ও সংযুক্ত হবে পরিবর্তনের বাহ্যিক অভিব্যক্তির সম্ভাবনাও তত বেশি হবে। অন্য কথায় একই প্রজাতির বিভিন্ন জীবগোষ্ঠী যদি একে অন্যের সাথে আলাদা হয়ে যায় তবে কালক্রমে তাদের চরিত্র পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। এটাই হচ্ছে আইসোলেশন। অর্থাৎ আইসোলেশন অঞ্চল যত বিস্তৃত হবে এবং তাদের জৈবিক চাহিদার ভিন্নতার কারণে জীবের আকার আকৃতি ততই ভিন্ন হতে থাকবে। অন্যথায় অঞ্চল যত বিস্তৃতি লাভ করে জীবের উৎপত্তিও ততই ভিন্ন হবে। এটাই ছিল বিষয়। তো মূলত আমি এখানে ল্যামার্কের যে বিবর্তন সম্পর্কিত তার যে মতবাদগুলো একটু মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের বাকি কথার উত্তর দিতে পারবো আশা করি। এখন ল্যামার্কের যে নীতিমালা ছিল, এই নীতিমালার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। বেশ কিছু সীমাবদ্ধ না, মানে পুরোটাই আসলে একটা সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। যে ল্যামার্কের তার বিবর্তনবাদ সম্পর্কিত যে থিওরিগুলো, তার মধ্যে আমি কয়েকটি সবচেয়ে বিতর্কিত যে বিষয়গুলো, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। কারণ ল্যামার্কে অবশ্যই বিবর্তনবাদে পুরোটা একটা বিতর্কিত বিষয়, এটা যদি এখন পরীক্ষালব্ধভাবে কোনো কিছু প্রমাণিত হয়নি, বিজ্ঞানীদের একটি ধ্যান ধারণার মতবাদ মাত্র আর কি। ল্যামার্কের সীমাবদ্ধতার মধ্যে প্রধান যেটা হচ্ছে ল্যামার্ক ব্যবহার এবং অপব্যবহারের তথ্যটি, যে তিনি বলেন যে প্রাণীর ব্যবহার এবং ক্রমাগত ব্যবহারের ফলে কোনো একটি দেহের বৃদ্ধি ঘটে বা সেটা উন্নতি লাভ করে, আবার যদি সেটা অপব্যবহার করে সেটা ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু এমন অনেক উদাহরণ রয়েছে যে আসলে ব্যবহার এবং অপব্যবহারের বিষয়টি, যে অব্যবহার বা কম ব্যবহার করলে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, এটা আমরা সাধারণত বাস্তবে বা প্রকৃতিতে এটা আমরা দেখতে পাই না।
এরপরে উনি যেটা বলছেন, যেটা অর্জিত চরিত্র বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ল্যামার্কের ওই বিবর্তনবাদের থিওরিটাই হচ্ছে এটার উপরে, ওই থিওরির নামই হচ্ছে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার ইনহেরিটেন্স, অর্থাৎ প্রাণীর অর্জিত চরিত্র বংশ পরম্পরায় স্থানান্তরিত হবে। কিন্তু আসলে বিষয়টা বাস্তবে কখনোই দেখা যায় না। এটা অনেক পরীক্ষা থেকে দেখা গেছে যে পিতামাতার আরোহিত সন্তান সন্ততি স্থানান্তরিত সম্ভব হয় না। বিজ্ঞানী অগাস্ট ভাইসম্যান ইঁদুরে 5টি বংশের লেজ কেটে ল্যামার্কের সূত্রের এই অসরতা প্রমাণ করেন। তার ল্যামার্কের যে ভিত্তির উপর তার বিবর্তনবাদ, সেই ভিত্তিটাই কিন্তু আসলে নড়বড়ে, যেটা বিজ্ঞানী অগাস্ট ভাইসম্যান তিনি এটা ইঁদুরে 5টি বংশের লেজ কেটে, কোনো বংশের লেজ কাটা ইঁদুরে তিনি জন্মগ্রহণ করে দিতে কোনো হচ্ছে লেজ কাটা ইঁদুরে জন্ম দিতে পারে নাই। সুতরাং এটা ব্যাপকভাবে বিতর্কিত একটি বিষয়। এরপরে তৃতীয়ত হচ্ছে আমরা আরেকটা বলতে পারি যে প্রয়োজন থেকে প্রাণীর অঙ্গের উদ্ভব, এই কথাটা পুরোপুরি ভিত্তিহীন বিজ্ঞান মহলে। কারণ এখন মানুষ যদি ইচ্ছা করে আকাশে ওড়ার জন্য তার ডানার প্রয়োজন, সে সারাদিন সে চিন্তা করতে থাকে যে আমার একটা ডানা হোক অন্তর্নিহিত। আবার সবার ভিতরে চিন্তা আছে, এই বলে তার হাত বা পাখায় ডানা গজায় যাবে, এটাও একটা ভিত্তিহীন বিষয়। আদৌ এটা সম্ভব কিনা, এটা চরমভাবে একটি বিতর্কিত বিষয়। ল্যামার্কের মতবাদ অনুসারে মানে আগে অভাববোধ সৃষ্টি হবে, তারপর নতুন অঙ্গের সৃষ্টি হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথমে ইন্দ্রিয় সৃষ্টির পরে ইন্দ্রিয়ের অভাব পূরণ করা। কোন অভাব কেমন হবে সে অনুযায়ী অঙ্গ সৃষ্টি হবে, এই ধারণা এটা পুরোটাই একটা ভিত্তিহীন। এরপর আরও অনেক সীমাবদ্ধতার কথা রয়েছে, যেমন ল্যামার্ক যান্ত্রিক বিবর্তনবাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু তার অঙ্গের পূর্বে তার ক্রিয়ার প্রত্যয়ের পরিণতি বা বিবর্তন কি হবে, তার প্রত্যয়ের পরিণতিমূলক বিবর্তন কি হবে, সেই বিষয়ে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এরপরে ক্রিয়াজাত অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টির আকাঙ্ক্ষা, এটা আসলে বিজ্ঞান মহলে মেনে নেওয়া যায় না। এরকম আরও অনেক সীমাবদ্ধতা রয়েছে। আপনারা ওই ইন্টারনেটে সার্চ দিলে, ChatGPT সার্চ দিলেও আপনার এই বিষয়ে অনেক বিস্তারিত তথ্য পাবেন আশা করি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে ডারউইন সম্পর্কে আলোচনা করব। আর আজকে এখন যে ভিডিও আপনাদের সাথে যে বিষয়টির উপর আলোচনা করেছি, এতে যদি আপনাদের কোনো সমস্যা বা প্রশ্ন থাকে আপনারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর সম্মিলিত আরেকটি ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ।